হ্যালো ডিয়ার গাইস, আজকে উইলফ্রেড ওয়েনের স্ট্রেঞ্জ মিটিং যে কবিতাটি আছে সেটার আজকে আমরা কিছু কোশ্চেন করব। 65 কোশ্চেন অর্থাৎ 65টা কোশ্চেন আছে, সেগুলো আমরা করব। এই 65টা কোশ্চেন করার আগে একটু হালকা আমি তোমাদের আলোচনা করে নেব। আমি ধরেই নিয়েছি যে তোমরা এই কবিতাটা পড়েছো এবং জেনেছো, তবুও আমি হালকাভাবে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, উইলফ্রেড ওয়েন তিনি কিন্তু একজন সৈনিক ছিলেন, তিনি একজন ইংলিশ সোলজার ছিলেন। আর এই কবিতাতে তিনি কিন্তু যে যুদ্ধের যে নৃশংসতা, তো যুদ্ধ মানুষের কিন্তু কারো পক্ষে ভালো করতে পারে না, যুদ্ধ মানুষের ক্ষতি করে, সেইটা কিন্তু এখানে এই কবিতার মধ্যে তিনি আলোচনা করেছেন। তিনি যেহেতু একজন সৈনিক ছিলেন এবং তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই কারণেই কিন্তু যুদ্ধ যে কতটা ভয়ানক হতে পারে, ভয়াবহ হতে পারে একটা মানুষের জীবনে, সেইটা তিনি কিন্তু এই কবিতার মাধ্যমে বলে গেছেন। এই জন্য এই কবিতাটাকে এন্টি ওয়ার পোয়েম বলা হয়, অর্থাৎ যুদ্ধ বিরোধী একটা কবিতা। একটা জিনিস বলে রাখি, তোমরা এই জিনিসটা কনফিউশন করে রাখবে না যে কবি যখন ছিলেন, কবি কিন্তু এইটা কিন্তু ভাবছেন বা স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন দেখছেন কি তিনি যুদ্ধ থেকে কিন্তু পালিয়ে এসেছেন, পালিয়ে এসে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে কিন্তু পালিয়ে এসেছেন। অর্থাৎ তিনি কিন্তু নিজেও জানেন না তিনি কিন্তু মারা গেছেন। এই জন্য তিনি বলেন যে তিনি যুদ্ধ থেকে কিন্তু পালিয়ে এসে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, তখন কি হচ্ছে, সেইখানে কিন্তু অনেক সৈন্য গাদাগাদি করে গঙ্গাচ্ছে বা কান্না করছে, আর্তনাদ করছে। আসলে তারপরে একটা সৈন্য যখন তার দিকে তাকায়, চিনতে পারে, তখন তার এই হাসিটা দেখে, মৃত হাসিটা দেখে, ডেড স্মাইল বলা হয়, সেই হাসিটা থেকে সে বুঝতে পারে সে কিন্তু হেলে আছে, অর্থাৎ নরক যেটাকে বলা হয়, তাই না? তো এই যে হেলে এসেছেন, তিনি কিন্তু প্রথমে তো ভাবেন যে তিনি কিন্তু বেঁচে রয়েছেন, কিন্তু আসলে তিনি কিন্তু মারাই যান। তো এই জিনিসটা কনফিউশন করে দেবে না তোমরা। আসলে স্ট্রেঞ্জ মিটিং কবিতাটা কেন নাম হয়েছে, তিনি কিন্তু প্রথমে ভেবেছিলেন যে জীবিত এবং বাকি যে সৈনিকটা ছিল, একটা শত্রু এনিমি সোলজার, তিনি কিন্তু মৃত। এই কারণেই কিন্তু সেটা কিন্তু স্ট্রেঞ্জ মিটিং বলা হয়েছে, এটা ভেবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু দুজনেই কিন্তু মারা গেছে, এই কারণে তারা কিন্তু হেলে এসেছেন। এবারে বলা হচ্ছে যে হেলে কেন এসেছেন, তারা দেশের জন্য কাজ করছেন, তারা তো হেভেনে যাওয়া উচিত ছিল, স্বর্গে যাওয়া উচিত, তাই না? তারা নরকে এসেছে, বা জান্নাত, যে ভালো কাজ করলে তারা কোথায় যায়? জান্নাতে যায়, খারাপ কাজ করলে জাহান্নামে যায়, তোমরা জানো। তো হচ্ছে এইখানে হেভেনে না গিয়ে হেলে এসেছে, তার কারণ তিনি যে যুদ্ধ তিনি বলতে চাচ্ছেন যে যুদ্ধ কিন্তু মানুষের কিন্তু খারাপ কিছু করছে, তিনি খারাপ কিছু কাজ করে গেছেন এই যুদ্ধ করে নিয়ে। তো এই কারণেই তিনি কিন্তু এখানে হেলের কথাটা উল্লেখ করেছেন, এইখানে হেভেনের কথা কিন্তু উল্লেখ করেনি। মৃত্যুর পরে কিন্তু সে হেলে গেছে। আচ্ছা, এবারে কিছু ওয়ান লাইনের, হালকা কিছু ওয়ান লাইনার আছে এবং তারপরে সেই এমসিকিউগুলো আছে, সেগুলো আমরা দেখবো পরপর করে। দেখো, আচ্ছা, আমরা যদি প্রথমত দেখি যে উইলফ্রেড ওয়েন, যার পুরো নামটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে, পুরো নাম হচ্ছে উইলফ্রেড এডওয়ার্ড সল্টার ওয়েন। তাহলে উইলফ্রেড ওয়েনের পুরো নাম হচ্ছে উইলফ্রেড এডওয়ার্ড সল্টার ওয়েন। তিনি কিন্তু খুব অল্প বছর বেঁচে ছিলেন। তার জন্ম হয়েছিলেন হচ্ছে 18ই মার্চ 1893 সালে এবং মারা যান 4ই নভেম্বর 1918 সালে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে শুরু হয়েছিল, তাই না? 14 থেকে প্রায় 19-20 এরকম চলছিল, তাই না? তো সেই সময় কিন্তু সে যুদ্ধে সামিল হয় এবং তিনি কিন্তু সেই যুদ্ধে কিন্তু মারা যান, এবং খুব অল্প বছর বয়সে, মাত্র 25 বছর বয়সে তিনি কিন্তু মারা যান। তারপরে কি বলা হচ্ছে দেখো, অন দ্য আউটব্রেক অফ ফার্স্ট ওয়ার্ল্ড হি জয়েন আর্টিস্ট্রিস রাইফেল। তিনি কিন্তু এই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। While he was trying to lead his soldiers over the Sombor Canal in the face of heavy German shelling, he was hit and killed. অর্থাৎ একটা কবি দেখবে যে তার বাস্তব জীবনে যে ঘটনাগুলো, সেগুলোই তিনি কিন্তু লিখে থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো এই যে কবিতাটাই যে দেখতে পাচ্ছ, যে যখন তিনি সেই যুদ্ধের মধ্যে সাম্বার ক্যানেলের যখন যাচ্ছে, তখন কিন্তু সেই জার্মান সোলজারের কাছ থেকে কিন্তু গুলিবর্ষণ হয়ে মারা যাচ্ছে। এই ক্যানেল আমরা দেখতে পাচ্ছি, সাম্বার ক্যানেল বা অন্ধকার ক্যানেল যেটা দেখতে পাচ্ছ, এইরকমই কিন্তু আমরা এই কবিতার মধ্যেও যে প্রফাউন্ড ডাল টানেল, আমরা কিন্তু এরকম একটা নির্দেশ পাই। তার বাস্তব জীবনের অভিজ্ঞতা কিন্তু সেই কবিতার মধ্যেও একটা ছাপ দেখা যায়। কি বলা হচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট নোন ওয়ার পয়েটস, তিনি কিন্তু একজন বিখ্যাত একটা ওয়ার পয়েট ছিলেন কিন্তু ওয়েন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু যোগদান করেছিলেন।
ইন 1917 সালে সাফার্ড কনস্ট্রাকশন অ্যান্ড ওয়াজ হসপিটালিস ইন এডিনবরা। তিনি সেই যুদ্ধে আহত হয়ে হসপিটালে ভর্তি হন এবং সেই সময়ে সেখানে তার একটা সঙ্গী সিগফ্রেড সেশন, মনে রাখবে নামটা খুব ভালো করে, সিগফ্রেড সেশন তার কিন্তু তার পাশের বেডের একজন ফলো পেশেন্ট ছিলেন। তিনি তাকে কিন্তু এই যুদ্ধের অভিজ্ঞতা সম্পর্কে কিন্তু তাকে কবিতা লিখতে বলেন এবং সেই মোটিভেটেড হয়ে কিন্তু সে কী করেন, কবিতাগুলো লেখেন এবং তারপরে সে রিকভারিং হয়ে সে সুস্থ হয়ে কী আসছেন, আবার যুদ্ধে ফিরে আসেন এবং সেই যুদ্ধেই তিনি কিন্তু মারা যান। যে যুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধ শুরু হওয়ার 1 সপ্তাহ আগে কিন্তু তিনি মারা যান। এবার সিগফ্রেড সেশন কি করেন, তার যে ওভেনের যে কবিতাগুলো সেগুলোকে কালেক্ট করেন এবং কালেক্ট করে তার মৃত্যুর পরে সেই কবিতাগুলোকে তিনি কিন্তু পাবলিশ করে দেন। তাহলে এই কারণে এই কবিতাটাও কিন্তু তার যেটা কবিতাটা লিখেছিলেন সেই সময় 1918 সালে, পরের দিকে দেওয়া আছে, এবং পরের দিকে এই কবিতাটা কিন্তু পাবলিশ করেছিলেন এই সিগফ্রেড সেশন। তো স্ট্রেঞ্জ মিটিং যে কবিতাটা সেটা হচ্ছে কি একটা অ্যান্টি ওয়ার পয়েম। অ্যান্টি ওয়ার পয়েম মানে যুদ্ধ বিরোধী কবিতা, অর্থাৎ যুদ্ধের এখানে সমালোচনা করা হয়, যুদ্ধকে এখানে ভালো কিছু বলা হয় না, যুদ্ধ একটা খারাপ কিছু, এইটাই এখানে অ্যান্টি ওয়ার পয়েম। ইট ইজ এ ভিশনারি পয়েম। ভিশনারি পয়েম অর্থাৎ কাল্পনিক, তিনি কিন্তু একটা কল্পনা করেছেন, কল্পনার মধ্য দিয়ে এই কবিতাটা করে গেছেন। প্যারারাইম অর হাফ রাইম ইজ ইউজড ইন দিস পয়েম। যে ফর্মটা তিনি এই কবিতায় ইউজ করেছেন সেটা হচ্ছে প্যারারাইম বা হাফ রাইম। এই জিনিসটা মনে রাখবে, প্যারারাইম বা হাফ রাইমটা কি, তোমরা যদি কবিতাটার লাস্ট ওয়ার্ডগুলো দেখো তাহলে দেখবে যে কিছুটা মিল রয়েছে, অর্ধেকটা মিল, সম্পূর্ণ পুরোপুরি মিল নাই। যেমন এসকেপড, স্কুপড দেওয়া আছে, তাই না, গ্রয়েন্ট, গ্রোন্ট, কিছুটা মিল, পুরোপুরি যে সাউন্ডের যে মিল তা কিন্তু নেই, কিছুটা মিল রয়েছে। এইটাকে বলা হচ্ছে প্যারারাইম বা হাফ রাইম। দ্য পোয়েম ডিলস উইথ অ্যাট্রিওসিটিস অফ ফার্স্ট ওয়ার্ল্ড। এই কবিতাটাই কিন্তু সেই ফার্স্ট ওয়ার্ল্ডের যে নৃশংসতা সেটাকেই তিনি এখানে বর্ণনা করেছেন। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1918 সালে। যে কবিতাটা কিন্তু লিখেছিলেন তিনি 1918 সালে, অর্থাৎ মৃত্যুর আগে, এবং পাবলিশ হয়েছিল কিন্তু তার মৃত্যু কিন্তু 1918 সালে যেটা দেখলেই, এবং পাবলিশ হয়েছে মৃত্যুর পরে 1919 সালে, আফটার ওভেনস ডেথ। দ্য সোর্স অফ স্ট্রেঞ্জ মিটিং ইজ, তিনি যে স্ট্রেঞ্জ মিটিং যে যুদ্ধটার কবিতাটা আছে সেটা কিন্তু সোর্স কি ছিলেন, দান্তেস ডিভাইন কমেডি দ্য সেকশন অন ইনফার্নো, এটা একটা তার সোর্স, এবং আরেকটা সেকেন্ড যে সোর্স ছিলেন সেটা হচ্ছে সেলিস রিভল্ট অফ ইসলাম, ক্যান্টো 5 স্ট্যাঞ্জা হচ্ছে 9 থেকে 12, এই পরে এটা তার সোর্স ছিল। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে তোমরা। এই কবিতার মেন থিমটা কি, এখানে থিমটা বলেছেন স্ট্রেঞ্জ মিটিং ইজ দ্য থিম কি হচ্ছে দ্য ডিসইলিউশনমেন্ট অফ রোমান্টিক গ্লোরি অফ ওয়ার। অর্থাৎ এখানে যুদ্ধকে কিন্তু, যুদ্ধের প্রতি যে মানুষের ভ্রান্ত ধারণা সেটাই কিন্তু এখানে আলোচনা করেছেন, যে যুদ্ধ মানুষের কিন্তু ভালো কিছু করতে পারে না। যুদ্ধ মানে সেখানে যে বীরত্বের গল্প থাকবে তা কিন্তু নয়। দ্য সেটিং অফ দ্য পোয়েম ইজ ইন হেল। যে গল্পটার যে সেটিংটা সেটা কিন্তু হেলে এটা কিন্তু বর্ণনা করা হয়েছে, যেটাকে তিনি প্রথমত প্রোফাউল ডাল টানেল, অর্থাৎ একটা গভীর অন্ধকার টানেল সুড়ঙ্গ ভাবেন, কে সেটা কিন্তু আসলে পরে দেখেন যে এটা আসলে তিনি হেলে বা নরকে এসেছেন। এরপরে আমরা দেখব কোশ্চেনগুলো। দেখো টোটাল কিন্তু 65টা কোশ্চেন আছে, তোমরা ভালো করে দেখবে। এই কবিতাটা যথেষ্ট, আমার তো মনে হয় একটু জটিল আছে, তোমরা খুব ভালো করে কবিতাটা পড়বে, ওয়ার্ড মিনিংগুলো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, ঠিক আছে, এক্সপ্লেনেশনগুলো খুব ভালো করে দেখবে একটু। তাহলে দ্য ফুল নেম অফ উইলফ্রেড ওভেন ইজ, তার ফুল নেম হচ্ছে কি, উইলফ্রেড ওভেনের হচ্ছে কি, উইলফ্রেড ওভেনের ফুল নাম হচ্ছে কি, একটু আগেই আমরা দেখলাম, যেটা হচ্ছে উইলফ্রেড এডওয়ার্ড সল্টার ওভেন। উইলফ্রেড ওভেন ওয়াজ এ কি পয়েট, অ্যান্টি ওয়ার রিয়েলিস্টিক পয়েট, রোমান্টিক পয়েট, রোমান্টিক ওয়ার পয়েট, নান অফ দিস। তিনি কিন্তু তাহলে ছিলেন অ্যান্টি ওয়ার রিয়েলিস্টিক পয়েট। উইলফ্রেড ওভেন ওয়াজ আ সোলজার অনলি, তিনি শুধুমাত্র সৈনিক ছিলেন, সোলজার অ্যান্ড আ পয়েট অনলি, নান অফ দিস। তিনি কিন্তু একাধারে সৈনিক এবং একাধারে কবিও ছিলেন, তিনি কিন্তু দুটোই ছিলেন, সুতরাং বি নাম্বার অপশন। উইলফ্রেড ওভেন পার্টিসিপেটেড ইন, তিনি যে যোগদান করেছিলেন, কিসে যোগদান করেছিলেন, তিনি কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু যোগদান করেছিলেন, যেটা হচ্ছে অপশন হচ্ছে এ নাম্বার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু যোগদান করেছিলেন। উইলফ্রেড ওভেন ডাইড, মারা যায় কিভাবে, ইন দ্য
ইন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, শিপwreck নাকি ইন দ্য ব্যাটলফিল্ড ইন দ্য অফ ক্যান্সার। তিনি কিন্তু যেটা মারা যান সেটা কিন্তু ব্যাটলফিল্ড অর্থে যুদ্ধে কিন্তু মারা যান, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধে মারা যান। উইলফ্রেড ওয়েন্স পোয়েম স্ট্রেঞ্জ মিটিং টেক্স প্লেস ইন, কোথায় সেটা শুরু হয়? সেটা শুরু হয় কিন্তু হেল বা নরকে বলতে পারো, জাহান্নাম, তাই না, সেখানে শুরু হচ্ছে। দ্য মিটিং টেক্স প্লেস বিটুইন, যে মিটিংটা হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং এখানে, সেই দুটো মিটিংটা হচ্ছে কার মধ্যে সেটা সংগঠিত হয়েছিল? দ্য ইয়াং সোলজার অ্যান্ড দ্য ওল্ড সোলজার, তিনি ইয়াং সোলজার ওল্ড সোলজার মধ্যে কিন্তু হয়নি। ফ্রেঞ্চ সোলজার অ্যান্ড দ্য ইন্ডিয়ান সোলজার, নো। ব্রিটিশ সোলজার অ্যান্ড দ্য ইন্ডিয়ান সোলজার, না। দ্য পয়েট সোলজার অ্যান্ড দ্য এনিমি সোলজার, আসলে যেটা উত্তর হয়ে যাবে দ্য পয়েট সোলজার অ্যান্ড দ্য এনিমি সোলজার। এখানে পয়েট সোলজার বলতে কিন্তু পয়েট বলতে ব্রিটিশ সোলজার, আর যে শত্রুটা ছিল সেটাকে কিন্তু জার্মান সোলজার কিন্তু আমরা পাবো। দ্য ন্যারেটিভ মোড ইউজড ইন স্ট্রেঞ্জ মিটিং ইজ, যে ন্যারেটিভ মোডটা ইউজ করা হচ্ছে ড্রামাটিক ড্রিম ভিজন, ড্রামাটিক মনোলগ, ইন্টেরিয়র মনোলগ, স্ট্রিম অফ কনসিয়াসনেস। তিনি এটা হচ্ছে তিনি যেটা করেছেন ড্রিম ভিজন হবে, সরি অপশন এ। নেক্সট দেখা হচ্ছে 9 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ স্পোকেন ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? খুবই সহজ একটা কোশ্চেন, যেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা কিন্তু এখানে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ স্ট্রেঞ্জ মিটিং, স্ট্রেঞ্জ মিটিংটার মূল যে থিমটা কি সেটা? দ্য গ্লোরি অফ ওয়ার, যুদ্ধের কি প্রশংসা করছে এখানে? দ্য হিরোইজম অফ সোলজার, সোলজারদের হিরোইজমের বর্ণনা করেছে। দ্য ফিউটিলিটি অ্যান্ড হররস অফ ওয়ার, ট্রিয়াম্ফ অফ প্যাট্রিজম। এটা হচ্ছে কি হবে? যেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফিউটিলিটি অ্যান্ড হররস অফ ওয়ার। ওকে, সি নাম্বার। নেক্সট দেখো এখানে দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং ইজ রিটেন ইন হুইচ পোয়েটিক ফর্ম, কোন পোয়েটিক ফর্মে লেখা হয়েছে? সনেট, ব্যালাড, প্যারারাইম অর হাফ রাইম অ্যান্ড রাইম। তো যেটা তিনি গেছে প্যারারাইম অর হাফ রাইম, যেটা হচ্ছে শেষের ওয়ার্ড যেগুলো আছে সেগুলো অর্থে কিছুটা মিল রয়েছে, ঠিক আছে, পুরোপুরি একদম সম্পূর্ণ সাউন্ডের যে মিল তা নয়। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য স্পিকার টুয়ার্ডস ওয়ার, যুদ্ধের প্রতি তার অ্যাটিটিউডটা কেমন ছিল? গ্লোরিফিকেশন, পিটি অ্যান্ড হোপলেসনেস, অ্যাকসেপ্টেন্স নাকি ইনডিফারেন্স? তার যেটা ছিল পিটি অ্যান্ড হোপলেসনেস, কিন্তু তার কিন্তু অপশন কিন্তু বি নাম্বারটা। ওকে, নেক্সট, ইন স্ট্রেঞ্জ মিটিং মিটিং হেল্ড বিটুইন টু সোলজার্স, দিস টু সোলজার্স আর, খুব ভালো করে অ্যান্সারটা কোশ্চেনটা পড়বে এবং উত্তরটা দেবে। এখানে যে স্ট্রেঞ্জ মিটিং কবিতাটায় দুটো সৈনিকের সঙ্গে যে মিটিংটা হচ্ছে, সেই দুটো সৈনিক কে কে? আর জার্মান সোলজার অ্যান্ড ইংলিশ সোলজার, আর লিভিং সোলজার অ্যান্ড দ্য ডেড সোলজার, আর ফ্রেঞ্চ সোলজার অ্যান্ড রাশিয়ান সোলজার, বোথ অপশন এ এবং বি। তো অপশন এখানে কি হবে? অপশন কিন্তু এ হবে। এখানে বি অপশনটা কেন হলো না বলি, যে তিনি কিন্তু একটা কবি হচ্ছে এখানে একটা ইংলিশ সোলজার এবং হচ্ছে একটা তার শত্রু এনিমি সোলজার, সেটা হচ্ছে তিনি কিন্তু জার্মান সোলজার। এবার এই কবিতাতে কিন্তু দুজনে কিন্তু মারা যায়, ঠিক আছে, এই কারণে সুতরাং কিন্তু অপশন বিটা কিন্তু হবে না, ঠিক আছে, অর্থাৎ অপশন কিন্তু সেই ক্ষেত্রে ডি নাম্বারটা হচ্ছে না, শুধু এ নাম্বারটা হচ্ছে। দ্য মোটিভ ইউজড ইন ওয়েন্স পোয়েম স্ট্রেঞ্জ মিটিং ইজ জার্নি টু হেভেন, জার্নি টু হেল, দ্য জার্নি টু অ্যান আননোন কান্ট্রি, জার্নি টু ব্যাটলফিল্ড। তাহলে সেখানে কোথায় যাচ্ছিল? তিনি কিন্তু হেলে যে যাওয়ার গণনাটা সেটা কিন্তু করেছেন। নেক্সট 15 নম্বর কোশ্চেন কি বলছে? স্ট্রেঞ্জ মিটিং ইজ রিটেন টু রিফ্লেক্ট আপন দ্য হররস অফ, কিসের হররস এখানে রিফ্লেক্ট করেছেন? ওয়ার, হেভেন, হেল নাকি আর্থ? তিনি কিন্তু যে যুদ্ধের যে রিফ্লেক্ট সেটা কিন্তু বর্ণনা করেছেন, অপশন এ নাম্বারটা। ঠিক দ্য ইনকারেক্ট, ভালো করে অপশনটা কোশ্চেনটা পড়বে, এরকম কোশ্চেন থাকলে কিন্তু তোমাদের খুব সাবধানে পড়তে হবে, কারণ এখানে ইনকারেক্টটাকে বলছে কিন্তু কারেক্টটাকে বলেনি, খুব সাবধানে এই এরকম কোশ্চেনগুলো পড়বে। বোথ অফ দেম আর ডেড সোলজার, তারা দুজনেই মারা গেছিলেন। দে স্টুড ইন হেল, তারা হেলে দাঁড়িয়েছিলেন, এটাও কিন্তু তারা কিন্তু দুজনেই মারা গেছিলেন, ঠিক আছে। বোথ স্টুড ইন হেল, তারা দুজনেই হেলে দাঁড়িয়েছিল, ঠিক আছে। দ্য মোস্ট পার্ট অফ দ্য পোয়েম ইজ দ্য মনোলগ অফ দ্য পোয়েটিক সেলফ, দেখো ওয়ান সোলজার ইজ অ্যালাইভ অ্যান্ড আদার ইজ ডেড, তাহলে এটাও ঠিক আছে। এবং যেটা হচ্ছে, যেটা ভুল হচ্ছে এখানে, যে একটা সোলজার কিন্তু জীবিত এবং একটা সৈন্য কিন্তু মৃত ছিল, এটা কিন্তু ভুল। আসলে দুজনেই মারা গেছিলেন, কিন্তু প্রথমত কবি কিন্তু ভাবে যে তিনি কিন্তু বেঁচে ছিলেন, সেখান থেকে পালিয়ে বেঁচে এসেছেন, ঠিক আছে। অপশন কিন্তু এটা ডি হবে।
ইন স্ট্রেঞ্জ মিটিং হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ ওভেন্স অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম। তাহলে এখানে কি রিফ্লেক্টেড হচ্ছে, রোমান্টিক অ্যাটিটিউড টু ওয়ার, তারপর হচ্ছে ইনডিফারেন্ট অ্যাটিটিউড টু ওয়ার, অল অফ দ্য অ্যাবভ, নাকি অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড টু ওয়ার। তো এই কবিতাতে কি হচ্ছে, ওভেন কি রিফ্লেক্ট করেছেন, যে তিনি কিন্তু অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড টু ওয়ার, যে যুদ্ধ বিরোধী অ্যাটিটিউড সেটা কিন্তু তিনি করেছেন। হাউ ওয়াজ দ্য ডেড সোলজার লুকিং অ্যাট দ্য ন্যারেটর, ন্যারেটর দিকে কিভাবে তিনি তাকে, সেই যে ডেড সোলজার, অর্থাৎ ডেড সোলজার বলতে এখানে জার্মান যে সোলজার, এনিমি যে সোলজার পয়েটের, সেটা কিভাবে সে তাকিয়েছিলেন। ফিক্সডলি উইথ পিটিয়াস রিকগনিশন, উইথ হরর, উইথ কন্টেম্পট, উইথ কাইন্ডনেস, তিনি যেভাবে তাকিয়েছিলেন সেটা হচ্ছে ফিক্সডলি উইথ পিটিএস রিকগনিশন। ঠিক আছে, খুবই একটা ভালো একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তিনি কীভাবে তাকিয়েছিলেন, পিটিএস রিকগনিশন ছিল। স্ট্রেঞ্জ মিটিং ইজ এ অথবা এন, কি হচ্ছে এন, কি অ্যান্টি ওয়ার পয়েম, সনেট, রেভলিউশনারি পয়েম, নাকি ড্রামাটিক মনোলগ। তো সনেট স্ট্রেঞ্জ মিটিং হচ্ছে একটা অ্যান্টি ওয়ার পয়েম। স্ট্রেঞ্জ মিটিং ইজ আ লাভ পয়েম, ভিশনারি পয়েম, রোমান্টিক পয়েম, নাকি সনেট। তাহলে স্ট্রেঞ্জ মিটিং ইজ আ ভিশনারি পয়েম, এটা একটা কল্পনা করেছেন তিনি কবিতা দেখতে পাচ্ছেন। স্ট্রেঞ্জ মিটিং ইজ আ নোবেল ইলাস্ট্রেশন অফ দ্য কনজাংশন অফ লাইফ অ্যান্ড ডেথ, লাভ অ্যান্ড হ্যাট্রেড, হেভেন অ্যান্ড হেল, নাকি পিটি অ্যান্ড পোয়েট্রি। তো অপশন হয়ে যাবে এটার পিটি অ্যান্ড পোয়েট্রি। দ্য মিটিং স্ট্রেঞ্জ মিটিং ইজ কল্ড স্ট্রেঞ্জ, এটা খুব ভালো করে মাথায় রাখো। দেখো এই কবিতাতে যে স্ট্রেঞ্জ মিটিংটা আছে সেটার মিটিংটা কিন্তু স্ট্রেঞ্জ বলা হচ্ছে, কারণটা কি, ইট ইজ এ মিটিং বিটুইন অ্যান এনিমি অ্যান্ড এ ফ্রেন্ড, একটা শত্রু বন্ধুর মধ্যে কি হচ্ছে তাই। দ্য মিটিং ইজ হেল্ড ইন হেভেন, হেভেনে হচ্ছে। দ্য মিটিং ইজ হেল্ড বিটুইন ওয়ান ডেড অ্যান্ড অ্যানাদার লাইফ, ইট ইজ নট অ্যান আর্থলি নর্মাল মিটিং, এটা হচ্ছে আর্থলি নর্মাল মিটিং নয় এই কারণে। তো কোশ্চেনের আনসার যেটা হবে সেটা কিন্তু এটা হবে। দেখো এখানে প্রথমত যেটা আমি বললাম এর আগেও, যে মিটিংটা কিন্তু প্রথমত ভাবে যে সে কবি কিন্তু জীবিত আছেন, সেই কারণে তিনি কিন্তু স্ট্রেঞ্জ মিটিং বলছেন, এটা একটা কারণ। আরেকটা দুটো কারণ, এই একটা কারণ, আরেকটা যদি এখানে দ্য মিটিং ইজ হেল ইন হেল যদি বলা হতো যে নরকে হচ্ছে এটা, তাহলেও কিন্তু সেটাও কিন্তু একটা স্ট্রেঞ্জ বলার কারণ। তো দুটো কারণ হয়, তো এই দুটো কারণটা তোমরা মনে রাখবে। অপশন কিন্তু সি নাম্বারটা কিন্তু। It seemed that out of battle I escaped. What does the word seem suggest? এই seem ওয়ার্ডটার মাধ্যমে কি বোঝাচ্ছে? The poem is based on reality. The poem is based on reality. The poem is a visionary flash. The poem is based on a myth. All of this. তো seemed কথার মাধ্যমে যেটা বোঝাচ্ছে যে মনে করেছিলাম বা ভাবছিলাম, ঠিক আছে, যে চিন্তা করছিলাম, তো এইটা হচ্ছে একটা দ্য পয়েম ইজ এ ভিশনারি ফ্লেশ। ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল লং সিন স্কুপড, দ্য টার্ম প্রোফাউন্ড মিনস হচ্ছে, প্রোফাউন্ড মিনস হচ্ছে ওল্ড, শ্যালো, অ্যানসিয়েন্ট, নাকি ডিপ। তো প্রোফাউন্ড মিনস হচ্ছে ডিপ, যেটা গভীর, ঠিক আছে, ডাল টানেলের কথা বলেছে। হোয়াট ইজ দ্য অ্যালগোরিক্যাল মিনিং অফ প্রোফাউন্ড ডাল টানেল? প্রোফাউন্ড ডাল টানেলের মানেটা কি, অ্যালগোরিক্যাল মিনিং যদি বলতো তাহলে কি হচ্ছে এটা, আর ডিপ আন্ডারগ্রাউন্ড টানেল, আর ড্রেডফুল ট্রেঞ্চ, আর সাবকনসিয়াস সোজার্ন ইনটু দ্য ওয়ান্ডারওয়ার্ল্ড, আর ডার্ক আন্ডারগ্রাউন্ড চেম্বার রিজেম্বলিং হেল, অর দ্য প্রোভার্বিয়াল ইনফার্নো। তো অপশন হয়ে যাবে এটার হচ্ছে ডি নাম্বারটা অপশন, ঠিক আছে, যে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার যেটা কি হচ্ছে হেল বলা হচ্ছে, ঠিক আছে। দ্য টার্ম স্কুপড মিনস হচ্ছে ডাগ আউট, ডিসকভার্ড, নাকি বিল্ড, নাকি কনস্ট্রাক্টেড। তো স্কুপড মিনস হচ্ছে ডাগ আউট, অর্থাৎ যেটা খনন করা হয়েছিল, স্কুপড মিন হচ্ছে খনন করা হয়েছিল। হোয়াট ডাজ ওয়েন মিন বাই টাইটানিক ওয়ার্ডস ইন স্ট্রেঞ্জ মিটিং? এই কবিতায় যে স্ট্রেঞ্জ মিটিং টাইটানিক ওয়ার্ডস বলতে তিনি কি বুঝিয়েছেন? আসলে টাইটানিক ওয়ার্ডটা হচ্ছে টাইটান এবং হচ্ছে যে গড ছিল তাদের মধ্যে যে যুদ্ধটা, সেটা কিন্তু টাইটানিক ওয়ার। কিন্তু এই কবিতায় যেটা বলেছেন টাইটানিক ওয়ার বলতে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধকে কিন্তু তিনি, যে বিরাট আকারের যে যুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, সেটাকেই তিনি কিন্তু এখানে টাইটানিক ওয়ারের সঙ্গে তুলনা করেছেন, সেটাকেই তিনি কিন্তু এখানে টাইটানিক ওয়ার্স বলেছেন। তো
এখানে উত্তর হয়ে যাবে কি হবে বলো, ওয়ার্স ইন হুইচ টাইটান টুক পার্ট, ওয়ার্স ইন হুইচ গডস আর ইনভলভড, ওমেন ইজ comparing the First World War with the mythological war fought by the Titans against the gods, নাকি সাইকোলজিক্যাল কনফ্লিক্ট বিটুইন টু কন্ট্রাডিক্টরি সেলফস। তাহলে অপশন হয়ে যাবে এটা কিন্তু সি নাম্বারটা, যেটা হচ্ছে ওমেন ইজ কম্পেয়ারিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধকে তিনি তুলনা করেছেন দ্য মিথোলজিক্যাল ওয়ারের সঙ্গে, যেটা হচ্ছে টাইটান এবং গডের মধ্যে যেটা হয়েছিল। It also encumbered sleepers ground, the term encumbered means হচ্ছে কি, এই যে প্রত্যেকটা আরও ওয়ার্ডের মিনিংগুলো হতো, আমি এগুলো দিলে তোমরা হয়তো বিরক্ত হতে, কিন্তু তোমরা নিজেরা পড়ে নেবে অবশ্যই, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংগুলো জটিল জটিল কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে। তো এইখানে এনকাম্বার্ড মিনস মানে হচ্ছে কি, কভার্ড উইথ এমটি হার্ডেল টুগেদার নাকি উন্ডেড। তো এনকাম্বার্ড মিনস হচ্ছে কিন্তু একসঙ্গে গাদাগাদি করে থাকা, একেবারে জড়ো হয়ে থাকে, একের উপর এক মানে স্তূপ আকারে জমা হয়ে থাকা, সেটা যে মৃত সৈনিকরা একের উপর এক কিন্তু গাদাগাদি করেছিল সেইটা কিন্তু এখানে বলেছে। তো ওয়ার্ড মিনিংগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। দ্য সোলজার্স গ্রোন বিকজ, যে এই যে সেই সুড়ঙ্গ টানেলটা ছিল, প্রোফাউল টানেল যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ হেলে আর কি, যে তারা কিন্তু গ্রোন আর্তনাদ করছিল। কেন আর্তনাদ করছিল কারণটা, দে হ্যাড লস দেয়ার ভ্যালুয়েবল লাইফস, নাকি দে হ্যাড দেয়ার ড্রিমস dashed to pieces, they were expecting the pain, experiencing the pain and horror, they were in miserable plight। তো তারা কেন যন্ত্রণা করছিল, তার কারণ হচ্ছে তারা কিন্তু যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে যন্ত্রণা যা, সেটা কিন্তু তারা কিন্তু এক্সপিরিয়েন্স করছে, সেই কারণে তারা কিন্তু কান্না করছিল, সেখানে কিন্তু আর্তনাদ করছিল। তো অপশন নাম্বার সি হয়ে যাবে। দ্য ডেড সোলজার্স, the soldiers lying dead in hell were motionless because, তারা কিন্তু মোশনলেস হয়েছিল। তারা কেন মোশনলেস ছিল, তারা হচ্ছে কারণ মোশনলেস, they were wounded, তারা আহত ছিল, they were either engrossed in thinking of their intense suffering or in the grip of death, they lost their hope of victory, they became weak। তার কারণ তারা কিন্তু মোশনলেস ছিল, তার কারণ তারা কিন্তু হয়তো বা তারা হচ্ছে যে দুঃখ যন্ত্রণা যে কাতর কষ্ট করছে, সেই কারণে হয়তো বা তারা মোশনলেস ছিল, অথবা তারা কিন্তু মারা গেছে, এই দুটো কারণে তারা কিন্তু মোশনলেস ছিল। অপশন কিন্তু বি নাম্বারটা। দেন অ্যাজ আই প্রপ দেম ওয়ান স্প্র্যাং আপ অ্যান্ড স্টিয়ার্ড, এখানে ওয়ান বলতে কাকে রেফার্স করা হয়েছে, দ্য পয়েট, বুলগেরিয়ান সোলজার, দ্য জার্মান সোলজার, নাকি আর ডেড সোলজার। কিন্তু এখানে ওয়ান বলতে সেই জার্মান সৈন্যটা যে মারা গেছিলেন, অর্থাৎ এখানে কিন্তু জার্মান সোলজার হবে। আর ডেড সোলজারও কিন্তু অনির্দিষ্ট করে সোলজারকে বলা হচ্ছে, দা যদি বলা হতো তাহলে ঠিক ছিল। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা জানো আ এবং দা এর মধ্যে তফাৎটা। দ্য টার্ম প্রপড মিনস, যে প্রপড মিনস আছে সেটার অর্থাৎ কি, স, গেস্ট, প্রোফাউন্ড, নাকি ইনভেস্টিগেটেড অর এক্সামিন থরলি। যে কবিতার লাইনটা ছিল যে প্রপ করেছিল না, সেই প্রপ মিনস হচ্ছে কি ছিল, দেন কি যেন লাইন ছিল, দেন অ্যাজ আই প্রপ দেম ওয়ান স্প্র্যাং আপ অ্যান্ড স্টিয়ার্ড, এরকম একটা লাইন ছিল। যে তো এইখানে এই প্রপ কথার অর্থ হলো স, গেস, নাকি ফাউন্ড, নাকি ইনভেস্টিগেটেড ও এক্সাম থ্রুলি। তা উত্তর হয়ে যাবে এটা হচ্ছে ডি নাম্বারটা। প্রপ মিনস হচ্ছে একদম নিখুঁতভাবে দেখা, খুব ভালো করে দেখা, একদম পরীক্ষা নিরীক্ষা করে দেখা, একদম যেটাকে খুঁটিয়ে দেখা যেটা বলতে পারি। তো এক্সামিন থরলি হয়ে যাবে বা ইনভেস্টিগেটেড। উইথ পিটিএস রিকগনিশন ইন ফিক্সড আইস, দ্য ফ্রেজ পিটিএস রিকগনিশন মিনস, হ্যাভিং ডিসডেইনফুল লুক, ঘৃণাফুল লুক, নাকি রিকগনাইজিং সরো অফ দ্য সোলজার, রিকগনাইজিং উইথ পিটি অ্যান্ড সরো, নান অফ দিস। তো অপশন হয়ে যাবে এটার কি হয়েছে, রিকগনাইজিং উইথ পিটি অ্যান্ড সরো। হিয়ার দ্য ফ্রেজ ফিক্সড আইস সাজেস্ট দ্যাট, যে এইখানে ফিক্সড আইস সাজেস্ট দ্যাট কি করেছে, সাজেস্ট করছে দ্য সোলজার্স আইস ওয়ার মোশনলেস, দ্য সোলজার্স আইস ওয়ার ফিক্সড, দ্যাট দ্য সোলজার্স ওয়ার নো লঙ্গার অ্যালাইভ অর ডেড, দ্যাট দ্য সোলজার্স ওয়ার ফ্রম হেল। তাহলে এইখানে ফিক্সড আইস কথাটার মানে এইটা বোঝাচ্ছে যে সোলজার্স কিন্তু তারা কি ছিল, হয় তারা কি হয়েছে মারা গেছে, তাই তো, তাদের জীবন নেই, এই কারণে তারা কিন্তু সেই যে চোখের দৃষ্টিটা কিন্তু ফিক্সড আইস ছিল। বলছে লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ ইট টু ব্লেজ, হেয়ার ডিস্ট্রেসফুল মিনস হচ্ছে কিন্তু ব্লেসড,
পেইনফুল নাকি মেলানকলি নাকি উন্ডেড। তো এখানে ডিস্ট্রেসফুল বলতে কিন্তু এখানে পেইনফুলকে উল্লেখ করা আছে। এবং এই যে ব্লেসফুলের মাধ্যমে কিন্তু তিনি যে আশীর্বাদ করছে, অর্থাৎ পেইনফুলটাকে কি হচ্ছে আশীর্বাদ তুল্য দৃষ্টিতে, অর্থাৎ এখানে কিন্তু একটা যে জেসাস ক্রাইস্টের যে ক্ষমা বলেছিল না যে হে ঈশ্বর এদের তুমি ক্ষমা করে দাও, এরকম একটা বলেছিল জিসাস ক্রাইস্ট। তো এই ইমেজটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, এই জিনিসটাকে তোমরা মনে রাখবে। Where does the poet soldier in the poem find himself? নিজেকে যে পয়েট সোলজার আছে, কবি নিজের সৈনিক, যেটা তিনি নিজেকে কোথায় খুঁজে পেয়েছিলেন? অ্যাট হোমে, ইন হেল, ইন দ্য ব্যাটেলফিল্ড নাকি হেভেন? তিনি কিন্তু নিজেকে কিন্তু হেলের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন, অর্থাৎ তার যে মৃত্যু হাসি, ডেথ স্মাইল, সেটা দেখে তিনি বুঝতে পেরেছিলেন। What does the narrator see that leads him to believe that he is in hell? যে কোন জিনিসটা তাকে বলা বিশ্বাস করিয়েছিল যে তিনি কিন্তু হেলের মধ্যে রয়েছেন? দ্য ডেড সোলজার্স লেক, দ্য ডেড সোলজার্স উন্ডস নাকি ডেড সোলজার্স আইস নাকি ডেড সোলজার্স স্মাইল? তিনি কি যে মৃত যে সৈনিকটার হাসিটা দেখেছিলেন, সেই হাসিটা দেখে তিনি বুঝে গেছিলেন যে তিনি কিন্তু নরকে চলে এসেছেন। By his smile I knew that Sullen Hall, here Sullen Hall means হচ্ছে কি? Sullen Hall means dirty room, beautiful room, ancient room, dark, gloomy and dismal. তো Sullen Hall mean কিন্তু এখানে গ্লুমি, ডার্ক অর ডিসমাল করেছে, অর্থাৎ Sullen Hall mean কিন্তু এখানে হেলকে কিন্তু রেফার্স করা হচ্ছে। দ্য ফ্রেজ Sullen Hall সিম্বলিক্যালি সাজেস্ট, আসলে কি সিম্বলিক্যালি বলছে যে পরের প্রশ্নটা বলেই দিয়েছে, হেভেন, হেল, ডিপ টানেল নাকি ডাল কেপ? তো অপশন কি হয়ে যাবে? এটা কিন্তু আসলে সিম্বলিক্যালি সাজেস্ট করছে হেলটাকে। With 1,000 pains that Vision's face was grinned, whose Vision's face was refers to? এখানে কার ভিশনের ফেসটাকে রেফার্স করা হচ্ছে? জার্মান সোলজার্স নাকি ইয়াং সোলজার নাকি দ্য পয়েট সোলজার, দ্য ঘোস্ট অফ জার্মান সোলজার? আসলে কিন্তু যেখানে ভিজন ফেস বলতে কিন্তু জার্মানের যে সৈন্যের যে মুখটা, সেটাই কিন্তু এখানে তুলনা করা হয়েছে। Yet no blood reached from the upper ground. Here the upper ground means হচ্ছে refers to, এখানে আপার গ্রাউন্ড বলতে কাকে বোঝানো হচ্ছে? আপার গ্রাউন্ড বলতে কিন্তু এখানে হেল, দ্য ব্যাটেলফিল্ড, হেভেন, প্রফাউন্ড টানেল, তা কি হবে? আপার গ্রাউন্ড, সেই যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু yet no blood reached from the upper ground, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু এক ফোঁটাও কিন্তু রক্ত সেই ডাল টানেলে কিন্তু পৌঁছায়নি, অর্থাৎ হেলের মধ্যে পৌঁছায়নি, সেটা কিন্তু এখানে কবি বলেছেন। Who is addressed as a friend, a strange friend in this poem? जो কাকে স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলে এখানে উল্লেখ করা হয়েছে? জার্মান সোলজারকে, অ্যান ইংলিশ সোলজার, দ্য পয়েট সোলজার নাকি ইয়াং সোলজার? তো এখানে কিন্তু স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলতে কিন্তু এখানে কিন্তু জার্মান সোলজারকে বলেছিলেন কবি যে স্ট্রেঞ্জ ফ্রেন্ড, তাই না? The soldier poet in this poem tells the dead soldier that there is no cause to there is no cause to কি mourn, smile নাকি life নাকি fire? এটা পারার কথা, এটা টেক্সটের একটা লাইন, cause to mourn, এখানে বিলাপ করার কোনো কারণ নেই তিনি বলেছিলেন। এবার তারপরে দেখো কোশ্চেন 44 নাম্বার, none said the other save the undone years. Here the undone years suggest the years before the war, the years before die, the years that were wasted, the premature death of the German soldier. তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে তোমরা। তো এইখানে কিন্তু আনডান ইয়ার্স বলতে কিন্তু এখানে যে জার্মান সৈনিকটার যে একটা প্রিমেচিওর ডেথ, অর্থাৎ সময়ের আগেই মারা গেছেন, তো সেটাকে কিন্তু আনডান ইয়ার্স বলছেন কিন্তু এখানে, দ্য প্রিমেচিওর ডেথ অফ দ্য জার্মান সোলজার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ফর দ্য ডেড সোলজার হোয়াট ইজ দ্য অনলি কজ অফ গ্রিড? যে ডেড সোলজারটা বা জার্মান সোলজারটা যে মারা গেলেন, তার একমাত্র কারণটা তিনি কি বলেছেন? দ্যাট হি হ্যাড ডাইড বিফোর হিজ ম্যারেজ, তিনি বিয়ে না করেই, বিয়ের আগেই মারা গেলেন, এই কারণেই নাকি দ্য ফ্যাক্ট দ্যাট দ্য রিমেইনিং ইয়ার্স অফ হিজ লাইফ ওয়েন্ট ইন ভেন উইথ হিজ ডেথ? যে তিনি এই যে বলছেন যে তার জীবনের যে বছরগুলো, বাকি যে বছরগুলো, সেগুলো ব্যর্থ হয়ে গেল তার মৃত্যুর মধ্যে দিয়ে। দ্যাট হি হ্যাড ডাইড ইন হ্যান্ডস অফ অ্যান ইংলিশ সোলজার, ইংলিশ সৈন্যের হাতে মারা যাওয়ার কারণে কিন্তু তার দুঃখের কারণ। আসলে দুঃখের কারণ কি হচ্ছে? তিনি যে বাকি যে বছরগুলো, সেগুলো কিন্তু ব্যর্থ হয়ে গেল, তিনি হয়তো আরও বাঁচতে পারতেন, সেগুলো বেকার হয়ে গেল, সেগুলো কাজে লাগলো না, এই কারণেই তিনি দুঃখ প্রকাশটা করছেন।
সুতরাং অপশন কিন্তু বি নাম্বারটা হবে। I went hunting wild after the wildest beauty in the world. Here the wildest beauty বলতে কি বোঝানো হয়েছে? Wildest beauty বলছে the truth of word, the pity, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটাও। The pity of word or the pity of word, নাহলে the beauty having wildest look, beautiful woman, নাকি death। যেখানে wildest আমি কিন্তু খুঁজেছি হান্টিং ওয়াইল্ড, হ্যাঁ একদম হন্য হয়ে খুঁজেছি আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি, এই সেই বন্য পৃথিবী, বন্য মানে সৌন্দর্যের, অর্থাৎ এখানে বন্য সৌন্দর্য অর্থাৎ কিন্তু বলছে আমি এই যে সৈন্য হয়ে কিন্তু খালি একদম যুদ্ধের পিছনেই ছুটে গেলাম। তো এখানে কিন্তু যুদ্ধের এখানে ওয়াইল্ডেস্ট বিউটি বলতে এখানে কিন্তু দ্য ট্রুথ অফ ওয়ার, দ্য পিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের পিছনে যে ছুটে গেলাম সেইটাই এখানে কিন্তু বলা হয়েছে। হোয়াট ডিড দ্য স্পিকার হান্ট ফর ইন দ্য ওয়াইল্ড, তিনি কি খুঁজছিলেন? বিউটি, কারেজ, উইজডম নাকি ট্রুথ? তিনি আসলে যেটা খুঁজছেন সেটা কিন্তু সৌন্দর্য। ঠিক আছে, which lies not come in eyes or braided hair, the line suggests that the soldier was not search of, যে এই লাইনটার মাধ্যমে সৈন্য বলছে যে কোন জিনিসটা খুঁজছিলেন না, আ বিউটিফুল ওমেন, সুপারফিশিয়াল বিউটি অফ দিস ওয়ার্ল্ড নাকি এনি ফিজিক্যাল বিউটি নাকি অল অফ দ্য অ্যাবভ। আমরা সব থেকে যদি বলা যায় এটা সব থেকে আনসারটা এটা নিলে ভালো হয়, বিউটিফুল ওমেন। এনি ফিজিক্যাল বিউটি নেওয়ার দিয়ে এটা অপশনটা এটা রাখাটাই ঠিক, এরকমটা এটারও মতো হতে পারতো। যাই হোক তোমরা এই অপশনটাই দিবে, বিউটিফুল ওমেনটাই দিবে, এনি ফিজিক্যাল বিউটিকে তিনি খুঁজে যাননি, এটাও একটা রকম বলা যেতে পারে। তো অপশন এই নাম্বারটা দিবে তোমরা। তারপরে আই মিন দ্য ট্রুথ আনটোল্ড, আই মিন দ্য ট্রুথ আনটোল্ড, হোয়াট ইজ দ্য ট্রুথ আনটোল্ড ইন স্ট্রেঞ্জ মিটিং? খুবই ভেরি মারাত্মক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আই মিন দ্য ট্রুথ আনটোল্ড, এখানে যে আমি বলছে যে এই সত্যটা আমার কিন্তু অবলাই থেকে গেল, না বলাই থেকে গেল। তো এখানে কোন সত্যটার কথা এখানে বলা হয়েছে? দ্য গ্লোরিফিকেশন অফ ওয়ার নাকি দ্য পিটি অফ ওয়ার, দ্য হিরোইক আইডিয়ালিজম অফ ওয়ার, দ্য ওয়ে অফ কিলিং আদার্স অ্যান্ড গেটিং কিল্ড। তো তিনি যেটা উত্তর হবে সেটা কিন্তু সেটা হচ্ছে দ্য পিটি অফ ওয়ার। অপশন হবে কি? দ্য পিটি অফ, অর্থাৎ যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে নৃশংসতা, যে যুদ্ধ কতটা ক্ষতি করতে পারে, এই ক্ষতিটা কিন্তু এই যে আমার এক্সপিরিয়েন্স, সেইটা কিন্তু আমি অন্য কাউকে বোঝাতে পারলাম না, সেটা আমি অন্য কাউকে বলতে পারলাম না, এইটা আমার অবলায় থেকে গেল, কারণ আমি একটা মারা গেছি, প্রিমেচিওর ডেথ হয়ে গেছে আমার। কবি জার্মান সোলজারটা কিন্তু এটা বলছে। দ্য ডেড ম্যান ইন স্ট্রেঞ্জ মিটিং ওয়ান্স টু, ডেড ম্যানটা কি চেয়েছিল? গো টু হেভেন, গো টু ব্যাক হিজ ফ্যামিলি নাকি টু গো ব্যাক দ্য ব্যাটেলফিল্ড, টেল দ্য ট্রুথ অ্যাবাউট ওয়ার। তিনি যেটা চেয়েছিলেন তিনি কিন্তু যুদ্ধের যে সত্যটা সম্পর্কে তিনি কিন্তু বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু কি করলেন? সময়ের আগেই মারা গেলেন। অর ডিসকন্টেন্ট বয়েল ব্লাডি অ্যান্ড বি স্পাইল্ড, হিয়ার বয়েল ব্লাডি মিনস হচ্ছে বয়েলিং উইথ হট ব্লাড নাকি গ্রেডি টু ডেভার ব্লাড দিস নাকি বিকাম ফিল্ড উইথ রেভলিউশনারি পেশেন্ট, নান অফ দিস। তো বয়েল ব্লাডি মিনস হচ্ছে বিকাম ফিল্ড উইথ রেভলিউশনারি পেশেন্ট, অর্থাৎ একদম কি হচ্ছে, দেখো আর্মিদের বা সৈনিকদের কি করা হয়, এমনভাবে মোটিভেশন দেওয়া, এমনভাবে ওদেরকে তৈরি করা হয় যে হচ্ছে বাকি সৈনিকদের একেবারে পেলেই মনে করে যে গুলি করে দেবে। তো এই যে বয়েল, অর্থাৎ রাগ, একটা ক্ষুব্ধ, এই যে বলছে ডিসকাউন্টেড উইথ বয়েল ব্লাডি অ্যান্ড বি স্পাইল, ধ্বংস করে দেয়। নেক্সট হচ্ছে দেখো কি বলছে, দে উইল বি সুইপ উইথ সুইপনেস অফ দ্য টাইগ্রেস। এখানে দে বলতে কারদেরকে বোঝানো হয়েছে? দ্য ওয়ারমঙ্গার্স, পলিটিশিয়ানস, দ্য কমন পিপল, দেখে অল অফ দিস। তো এখানে দে বলতে হচ্ছে ওয়ারমঙ্গার্স বা সৈনিক যারা, তাদেরকে বলা হচ্ছে। তারা কিন্তু কি হচ্ছে, সৈনিকরা একেবারে বাঘিনীর মতো কি করে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে, তার মানে অত দ্রুতভাবে, যেটা বলছে আর কি। They will be swept with swiftness of the tigress. The image tigress suggest, এই যে বাঘিনীর যে ছবিটা সেটা কি সাজেস্ট করে? ওয়াইল্ডনেস অ্যান্ড ফেরোসিটি, বিউটি অ্যান্ড ফেরোসিটি, হাঙ্গার, ক্রুয়েলটি অ্যান্ড সুইপনেস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, যেটা কিন্তু সাজেস্ট করে হাঙ্গার, ক্রুয়েলটি অ্যান্ড সুইপনেস। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। They will be swept with
আচ্ছা এখানে দেখি, দে উইল বি সুইপড উইথ দ্য সুইপনেস অফ দ্য টাইগ্রেস বাই রেফারিং দিস লাইন ওভেন মিনস টু সে, এই লাইনটার মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন? দ্য নেশন উইল ওয়েজ এন্ডলেস ব্লাডি ওয়ার্স, দ্য ওয়ার ম্যাট নেশনস উইল ক্রেপ মোর ভিক্টরিজ, men destroy each other in single mindedness of a tigress. তিনি কি বলতে যাচ্ছেন যে মানুষ কিন্তু হচ্ছে বাঘিনীর মতো কি হচ্ছে সিঙ্গেল মাইন্ডেড ভাবে কিন্তু একে অপরকে কি করবে, ডিস্ট্রয় করবে, ধ্বংস করবে, এইটার মানে তাই বোঝাতে যাচ্ছেন। অর্থাৎ কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ধরে নাও কথার কথা ভারত পাকিস্তান যুদ্ধ হলো, এবার ভারতের যে সৈন্যরা সেটা হচ্ছে পাকিস্তানকে ধরে নাও যুদ্ধে হারিয়ে দিল বা যুদ্ধের অনেক ক্ষয়ক্ষতি করে দিল পাকিস্তানে গিয়ে হামলা করে। এবার ভারতের যে সৈনিক আছে বা ভারতের যে লোক আছে বা আমরা, তারা হয়তো অনেক আমরা আনন্দ পাবো, সেই আমরা ভালো ফিল করব, প্রাউড ফিল করব। কিন্তু যারা পাকিস্তানে আছে তারা কি হচ্ছে, তারা হয়তো যে সৈনিকটা মারা গেল সেও তো কারো বাবা ভাই বোন সেও তো হয়, এবার সেইখানে কিন্তু অনেক কিন্তু ধ্বংস হলো। বা এই ঘটনাটা যদি উল্টোটা হয় যে পাকিস্তানের ধর্ম আর ভারতের মধ্যে যুদ্ধ হলো, সেখানে পাকিস্তান জিতে গেল, ওরা তখন আনন্দ পাবে এবং ভারতের সৈন্যরা, ভারতের লোকরা, ভারতের যে সৈন্যের যে পরিবাররা তারা কিন্তু সেই যে কষ্টটা পাবে। তো সেইটা বলছে একে অপরকে কিন্তু সেই কার বিরুদ্ধে সেটা ধ্বংস, কার কথা শুনে, সেটা কিন্তু পলিটিশিয়ানস বলতে পারছে। এখানে যেটা ছিল লাইন একটা ছিল তোমরা দেখবে, and through nations trek from progress. What is mean by trek from progress? তো এখানে ট্রেক ফ্রম প্রগ্রেস মানে কি বোঝাচ্ছে হচ্ছে নেশনস উইল ফল ব্যাক ফ্রম ব্যাটল, civilization would go backward into barbarism and savagery along with the ways of ruinous global wars. The war made nations will surrender to peace and harmony. None of the top. তো অপশন হয়ে যাবে কি নাম্বার বি, নাম্বারটা হয়ে যাবে কি বলছে এখানে, সিভিলাইজেশন কিন্তু এখানে কিন্তু পিছন দিকে আর এগোবে না, সামনের দিকে এগোবে না, কি হবে পিছন দিকে কিন্তু সে ব্যাকওয়ার্ড করবে, পিছন দিকে পিছিয়ে যাবে। এই যে বারবারিজম, এত বর্বরতা, এত স্যাভেজারি, এই কারণে কিন্তু সেই যে সভ্যতার কিন্তু উন্নতি হবে না, সেটা কিন্তু মানে অবনতি হবে, সেটা কিন্তু বোঝাচ্ছে। The dead soldier in strange meeting says that he had used to possess, তার কিন্তু কিসের অধিকার ছিল, মানি, কারেজ এন্ড উইজডম, গুড লুকস নাকি অল অফ দিস। তিনি কিন্তু তার কিন্তু কারেজ এবং উইজডম কিন্তু তার কিন্তু অধিকারী ছিলেন। অপশন কিন্তু বি নাম্বারটা। নেক্সট দেখো কি বলছে, ইন স্ট্রেঞ্জ মিটিং চ্যারিয়ট হুইলস মিনস in the progress and advancement of civilization, the chariots on which the soldiers died, the cavalry charge নাকি all of above। তো এই চ্যারিয়ট হুইলস বলতে কিন্তু যে প্রগ্রেস অ্যান্ড অ্যাডভান্সমেন্টস অফ সিভিলাইজেশন, এইটা কিন্তু উল্লেখ তুলে ধরে, এই যে ইমেজ চ্যারিয়ট হুইলসের মাধ্যমে এটা হবে কিন্তু। দ্য প্রগ্রেস অফ ম্যানকাইন্ড, দ্য ডেড সোলজার ফোর্সেস উইল বি ক্লকড, সেটা বাধাপ্রাপ্ত হবে বাই অর and obstructed by the defense of the enemy, like the huge pool of blood in the ruinous global wars and the waging endless battle, like now the option kintu ki hoye jabe, the huge pool of B numberta, the huge pool of blood in the ruinous global wars, option B numberta। I would go up and wash them from sweet wells, here sweet wells mean kintu ki bojaচ্ছে, এটাও কিন্তু খুব একটা ভালো কোশ্চেন, মাথায় রাখবে তোমরা। Bloodshed, fresh and clean water, new conception that can make war more devastating and horrible, নাকি the source of good knowledge and experience about war and truths that would heal the wounds of war। অর্থাৎ এখানে কিন্তু সুইট ওয়েলস বলতে কিন্তু সেই যে ভালো একটা চিন্তা ভাবনা, ভালো নলেজ, এক্সপেরিয়েন্স দ্বারা যে যুদ্ধের যেই যে ব্যাপারটা আছে সেটা কিন্তু কি করবে, যে এটাকে হিল করবে, তার যে যুদ্ধটাকে কিন্তু এটা শান্ত করবে। তো এইটাই বলছে যে আমি কিন্তু সেইটা দিয়ে কিন্তু ধুয়ে দেব, পরিষ্কার করে দেব। আই এম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড হু সেড দিস, যে আমি সেই মানে শত্রু যে যাকে তুমি হত্যা করেছিলে, প্রিয় বন্ধু, কে কথাটা বলেছিল, সেটা কিন্তু কে বলেছিল, সেই জার্মান সৈনিকটা কিন্তু কবিকে বলেছিল, অর্থাৎ পয়েট সোলজারকে কিন্তু বলেছিল। What happened if the German soldier did not die? যদি সেই জার্মান সৈনিকটা মারা না যেত তাহলে কি হতো? He would kill the poet, সে কবিকে হত্যা করে দিতেন। He would join the English army, নাকি he would flee from the battlefield, নাকি যুদ্ধ থেকে পালিয়ে যেতেন। He might have made all mankind happier by teaching them the secret of happiness। খুব ভালো লাইন দিয়ে বলছে,
কি এটা বলে যে ওই জার্মান সৈনিকটা বলে যদি আমি মারা না যেতাম তাহলে হয়তো কি আমার কারণে অন্য অনেক মানুষ হাসতো। অর্থাৎ তিনি কি বলছেন, আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি কিন্তু তাকে কিন্তু অনেক মানুষকে তিনি কিন্তু যে হাসার যে কৌশল সিক্রেট ব্যাপারটা সেটা কিন্তু সে সুখী থাকার যে সিক্রেট ব্যাপারটা সেটা কিন্তু সে শিখিয়ে যেতেন। অপশন ডি হয়ে যাবে। দ্য গ্রেট জার্মান সোলজার রিভিল হিজ আইডেন্টিটি টু দ্য পয়েট ইন স্ট্রেঞ্জ মিটিং। কখন সেই যে জার্মান যে সোলজারটা, আমরা কিন্তু কোথাও কিন্তু জার্মান সোলজার কিন্তু আমরা উল্লেখ পাই না, ঠিক আছে, কবিতাটার মধ্যে, কিন্তু তার পরিচয়টা কিন্তু লাস্টের দিকে, একেবারে শেষের দিকে, প্রায় শেষের দিকে বলে যে আই এম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড, যেটা পড়লো, ঠিক আছে। তো এখানে কখন যে অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য পয়েম নাকি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পয়েম, ইন দ্য মিডল অফ দ্য পয়েম, রিপিটেডলি থ্রু আউট দ্য পয়েম, অ্যাট দ্য তাহলে ভেরি এন্ড অফ দ্য পয়েম, একেবারে প্রায় শেষের দিকে কিন্তু সেটা গিয়ে আইডেন্টিফাইটা রিভিল করে। হোয়াট ইজ দ্য ওভারঅল টোন অফ দ্য পয়েম, সেটা কি আমরা দেখলাম যে ওভারঅল টোন অফ দ্য পয়েম হচ্ছে জয়ফুল অ্যান্ড অপটিমিস্টিক, হিউমারাস অ্যান্ড স্যাটিরিক্যাল, সোমবার অ্যান্ড পেসিমিস্টিক, আর হচ্ছে আওয়ে ইন্সপায়ারিং অ্যান্ড ম্যাজেস্টিক। তো অপশন হয়ে যাবে কি যেটা সোমবার অ্যান্ড পেসিমিস্টিক, যেটা এখানে কিন্তু একটা কিন্তু এখানে কিন্তু কোনো রকম আশাবাদীর এখানে কবিতার মধ্যে আমরা দেখতে পাই না, সে পেসিমিস্টিক একটা আমরা কিন্তু দেখতে পাই এখানে। হোয়াট ডাজ দ্য ডেড সোলজার স্ট্রেঞ্জ মিটিং ওয়ান্ট টু ডু অ্যাট দ্য ভেরি এন্ড, সবশেষে কী করতে চাইছিলেন, রেস্ট নিতে চাইছিলেন, কিল দ্য পয়েট, স্লিপ নাকি রিটার্ন টু দ্য আর্থ। তিনি যেটা করেছিলেন লেট আস স্লিপ নাও ছিল, তখন তিনি ঘুম, অর্থাৎ ঘুম বলতে কিন্তু এখানে কিন্তু তিনি কিন্তু মৃত্যুটাকে কিন্তু বলেছেন, অর্থাৎ যে চলো আমরা মানে শান্তির ঘুম ঘুমাই আর কি আসলে। হোয়াট ইজ দ্য significance of the line let us sleep now at the end of the poem, যে সিগনিফিকেন্সটা কি, ইট সিগনিফাইজ দ্য এন্ড অফ দ্য কনভারসেশন, দ্য কনভারসেশনটা শেষ, চলো শেষ করি কনভারসেশন, নাকি ইট সাজেস্ট ডিজায়ার ফর ইটার্নাল রেস্ট অ্যান্ড পিস, ইট ফরসেস আ নিউ বিগিনিং, নতুন বিগিনিং করছে, নাকি আর প্রেজেন্টস আ লং ফর এসকেপ অ্যান্ড অ্যাভয়েডেন্স। তো অপশন হয়ে যাবে কি ইট সাজেস্ট দ্য ডিজায়ার ফর ইটার্নাল রেস্ট অ্যান্ড পিস, অর্থাৎ একদম যে শান্তি, অর্থাৎ মৃত্যুর যেটা, অর্থাৎ মারাই তো গেছে অলরেডি ওরা, আবার হেভেনে গিয়ে বলছে যে শান্তির ঘুম ঘুমাই আমরা, অর্থাৎ এত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি হয়ে কিন্তু একদম তারা শান্তির ঘুম ঘুমাতে যাচ্ছেন। এই ছিল 65টা প্রশ্ন। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।